আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকে আবার হাজির হয়েছি আরেকটি ক্লাস নিয়ে। তো এর আগে আমি কথা বলেছিলাম নাউন ক্লজ নিয়ে এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। আজকে আমি কথা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে আসলে অ্যাডভার্ব মানে কি? হ্যাঁ? অ্যাডভার্বিয়াল ক্লজটা তাই যা অ্যাডভার্বের কাজ করে। সো আমাদেরকে অ্যাডভার্বটা আগে বুঝতে হবে যে অ্যাডভার্বটা কি? আমরা তার আগে একটু লিখে ফেলি লিখে ফেলি ভার্ব। অ্যাডভার্বটা হলো যেটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটাই হলো অ্যাডভার্ব। তবে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, এরকম। যদি সহজ কথায় আমরা বুঝি যে অ্যাডভার্ব কি, আমাদেরকে এক কথায় বলতে হবে যা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বিয়াল ক্লজটা আসলে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ হলো যে বাক্যাংশ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ হলো সেই শব্দাংশ যা ভার্বকে মডিফাই করে। যেমন আমরা কয়েকটা বাক্য দেখি এখানে। যদি আমরা একটা বাক্য লিখি, হি গোস হোম হোয়েন এভার হি লাইকস। হি গোস হোম, সে বাসায় যায়, হোয়েনেভার হি লাইকস, যখনই সে যখনই তার ইচ্ছা তখনই সে বাসায় যায়। তার মানে এই যে গো যে ভার্বটা আছে, এই গো কে মডিফাই করলো। এটুকু তো হলো ডিপেন্ডেন্ট ক্লজ, সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটুকু হলো স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? আর এইটুকু হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের যে বাক্যাংশ রয়েছে এই কয়েকটা মিলে এই বাক্যাংশটি মডিফাই করলো এই গো ভার্বকে। তো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এইখানে ভার্বকে মডিফাই করেছে। আরেকটা বাক্য যদি আমরা দেখি, হি ওয়াজ টায়ার্ড বিকজ হি ওয়ার্ক হার্ড। হি ওয়াজ টায়ার্ড বিকজ হি ওয়ার্ক হার্ড। সে খুবই হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল কারণ সে কঠোর পরিশ্রম করেছে। এই যে টায়ারটা হলো অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? এই পুরো বাক্যাংশটা কিন্তু এই অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? আবার আরেকটা বাক্য আমরা দেখি, এটা আমি মিশিয়ে দিই। আরেকটা বাক্য এই জায়গায় লিখি, হ্যাঁ? আরেকটা বাক্য এই জায়গায় লিখি, হি ওয়াজ ওয়াকিং ফাস্ট বিকজ হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন। দেখি আমরা বাক্যটা, হি ওয়াজ ওয়াকিং ফাস্ট, সে খুব দ্রুত হাঁটছে কারণ হি ওয়ান্টেড, সে চায়, টু ক্যাচ দ্য ট্রেন, সে চেয়েছিল, সে খুবই দ্রুত হাঁটছিল কারণ সে ট্রেনটি ধরতে চেয়েছিল। তার মানে এই পুরো শব্দাংশটা, এই যে ফার্স্ট একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে মডিফাই করলো। বুঝাইতে পারলাম? তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজটা আমাদের ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে,
অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। এই হলো বিস্তারিত। এখন অ্যাডভার্বিয়াল ক্লজটা কত প্রকার সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে আমরা একটু আরেকটা বিষয় নিয়ে একটু মনে রাখি। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আমাদের মনে করতে হবে, মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট টপিক, এই অ্যাডভার্বিয়াল ক্লজে ইম্পর্টেন্ট টপিকটা আমরা একটু মনে রাখি। খাতা থাকলে নোট করে ফেলবেন সবাই, আমরা একটু লক্ষ্য রাখি। প্রিন্সিপাল ক্লজটি যদি ফার্স্ট টেন্স হয় তবে সাবঅর্ডিনেট ক্লজটিও ফার্স্ট টেন্স এ হবে। বোঝাতে পারলাম? প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্সে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা এখন প্রিন্সিপাল ক্লজটাকে পিসি লিখলাম, জাস্ট আপনারা একটু বুঝে নিন। পিতে প্রিন্সিপাল, সিতে ক্লজ, তাহলে পিসি। ওকে, পিসি যদি ফিউচার টেন্সে হয়, ফিউচার টেন্স এ হয়, তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটি হবে ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট টেন্সে হবে আর কি। পিসি যদি ফিউচার টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে হবে, এটা একটা। 3 নাম্বার হলো এখন এই পিসি যদি প্রেজেন্ট টেন্সে হয়, ঠিক আছে, এটা ফিউচার টেন্স কিন্তু গেল, এটা হলো এখন লিখি আমরা। পিসি যদি প্রেজেন্ট টেন্স এ হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে হতে পারে, যে কোনো টেন্সে হতে পারে। এখন আমরা একটু ভালো করে পড়ে ফেলি, হ্যাঁ, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্সে হয় তবে সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্সে হবে। 2 নাম্বার, পিসি যদি ফিউচার টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট টেন্সে হবে। আর এবার যদি এই পিসি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মিশিয়ে দিলাম। এখন আমরা কি করে চিনব যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ? আমরা ওই খণ্ডবাক্যকে প্রশ্ন করব কি কি দিয়ে। হ্যাঁ, এই মানে এই ক্লজকে চিনতে গেলে যে বিষয়গুলো দিয়ে আমাদের ওই বাক্যাংশকে প্রশ্ন করতে হবে, সেই বাক্যাংশ, সেই শব্দগুচ্ছকে আমি জাস্ট কয়েকটা লিখে দিলাম, আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন। যেমন কিভাবে,
কেন, কোথায়, কখন, কতক্ষণ, কতটা, ই এফ জি এইচ আই, এগুলো লিখে রাখি। কিভাবে, কেন, কোথায়, কখন, কতটা, তারপরে হচ্ছে কোন শর্তে, আর কি লেখা যায়, কোন শর্তে, কি সত্ত্বেও, এই তো এই টাইপের, কোথায়, কখন, কিভাবে, কেন, ইত্যাদি, ইটিসি। এইগুলো দিয়ে প্রশ্ন করতে হবে। এইগুলো দিয়ে প্রশ্ন করলে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের যে আনসারটা আসবে সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এখন আমরা জানবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ আসলে কত প্রকার। অ্যাডভার্বিয়াল ক্লজটা আসলে কত প্রকার। এক নম্বরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। দুই নম্বরে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। তিন নম্বর হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। ম্যানার। 4 নম্বরে হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। 5 নম্বরে হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। কেউ এই দুইটাকে একসাথে করে দেয়, আমি আলাদা করে দেখাইলাম। 4 নম্বরে হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। কম্পারিজন। 7 নম্বরে দিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজনটা আবার ডিগ্রিও হয়। কম্পারিজনটা আবার ডিগ্রিও হয়। আর এখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ইফেক্ট। ইফেক্ট। 8 নম্বরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশন। আরেকটা আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। কনসেশন। এই তো, আমরা একটু ভালো করে দেখি অ্যাডভার্বিয়াল ক্লজের তাহলে প্রকারভেদগুলো হলো টাইম, প্লেস, ম্যানার, রিজন, পারপাস, কম্পারিজন অথবা ডিগ্রি, ইফেক্ট, কন্ডিশন, কনসেশন, এই কয়েকটা। আমরা প্রথমে আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম নিয়ে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। টাইম মানে এখানে বোঝানো হচ্ছে সময়। ঠিক আছে, আমরা তো জানি যে সময়টা আসলে কি। এখানে তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে কখন বা কতক্ষণ, এটা দিয়ে ভার্বকে প্রশ্ন করতে হবে কখন বা কতক্ষণ। তাহলে যে আনসার আসবে সেটাই মূলত হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তাহলে এখানে আমরা একটা বাক্য আগে লিখি, তার আগে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো একটু দিয়ে দিই যে কোন কোন সাবঅর্ডিনেট কনজাংশন গুলো এখানে থাকতে পারে। যেমন আমরা লিখতে পারি when, while, while, before, after, after, till, until, এইসব ইটিসি। আরো আছে, আপনারা বইয়ে দেখলেই আমার ক্লাসটা দেখার পরে বইটা একটু মেলে দেখবেন। বইয়ে তো আরো ব্যাপক আলোচনা আছে, ওইগুলো দেখলে তাহলে ইজি হবে, তখনই আপনারা এমনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে চলে যাই।
He gave me his mobile. He gave me his mobile when I requested you requested him. He gave me his mobile. সে আমাকে তার ফোন দিয়েছিল, মোবাইল দিয়েছিল। when I requested him, যখন আমি তাকে অনুরোধ করেছিলাম। তাহলে কখন করেছিলাম? যখন করেছিলাম। এই যে when যুক্ত, এই পুরোটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আরেকটা বাক্য যদি আমরা দেই, প্লিজ ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, অথবা আনটিল আই রিটার্ন। প্লিজ ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করিও, টিল আই রিটার্ন, যতক্ষণে আমি ফেরত হই, বা আনটিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফেরত হই। এখানে অপেক্ষা করো আমার ফিরে আসা পর্যন্ত, অথবা না পর্যন্ত। আনটিল দিলে না পর্যন্ত হবে, আনটিল। এই যে এই বাক্যগুলো হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। নেক্সট হলো প্লেস, তাই না? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। প্লেস মানে তো জায়গা, আমরা তো জানি। তাহলে অ্যাডভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে? অ্যাডভার্বকে প্রশ্ন করতে হবে কোথায় দিয়ে। তো আমরা একটা বাক্য দেখি, বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। ইউ মে সিট, তুমি বসতে পারো। wherever you like, wherever you like, তুমি বসতে পারো যেখানেই তুমি পছন্দ করো, বা যেখানেই তুমি চাও সেখানেই তুমি বসতে পারো। যেখানেই তুমি চাও সেখানেই তুমি বসতে পারো। এই যে এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ওকে, নেক্সট যদি আমি বলি, আই শ্যাল গো হোয়ার হি লিভস, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। আমি যাব যেখানে সে বাস করে। তার মানে আমরা যদি এখানে ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করি, তাহলে এই যে এটা মডিফাই করলো ভার্বকে, এটা মডিফাই করলো ভার্বকে, তাহলে আমরা যে আনসার পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। নেক্সট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। রিজন মানে হলো কারণ। সাধারণত এই ক্লোজ দ্বারা কোনো একটা কাজ হওয়া বা না হওয়ার কারণ বোঝায়। কি বললাম? এই ক্লোজ দ্বারা কোনো একটি কাজ হওয়া বা না হওয়ার কারণ বোঝায়। যেমন আমি যদি এখানে বলি যে হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট এস হি ওয়াজ ইল। ওকে, হি ওয়াজ অ্যাবসেন্ট, তিনি অনুপস্থিত ছিলেন। কেন ছিলেন? কারণ তিনি অসুস্থ ছিলেন। ঠিক আছে, এখানে এই যে এটা এই শব্দটাকে মডিফাই করলো, অ্যাবসেন্টকে মডিফাই করলো, অনুপস্থিত, ঠিক আছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, এবং এটা একটা কারণ বোঝাইলো যে একটা একটা কিছুর পেছনে আরেকটা কারণ রয়েছে। যে মানে কোনো কাজ যে হলো তার পেছনে যে আরেকটা কারণ রয়েছে সেটা বোঝাইলো, যে সে অ্যাবসেন্ট ছিল। কেন ছিল? কেননা সে অসুস্থ ছিল। আবার যদি আমরা বলি আই ডিসলাইক হিম, আমি তাকে অপছন্দ করি। কেন করি?
বিকজ হি ওয়াজ ভেরি লেজি, কারণ সে খুবই অলস। আমি তাকে অপছন্দ করি। অপছন্দ কেন করি? কেননা সে খুবই অলস। অথবা বিকজ হি ওয়াজ এ লায়ার, কারণ সে একজন মিথ্যেবাদী। এই কারণে আমি তাকে অপছন্দ করি। কেউ বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, তা না হলে তো আমি বুঝতে পারবো না যে কে বুঝলো না, তাই না? আরেকটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার, ঠিক আছে। এই ক্লোজটিকে সাধারণত কিভাবে সম্পন্ন হলো কাজটা তা নির্দেশ করে। কোনো একটা কাজ কিভাবে সম্পন্ন হলো সেটা নির্দেশ করে হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। যেমন এখানে যে কনজাংশনগুলো ইউজ করা হয়, এখানে ব্যবহার করা হয় অ্যাস, লাইক, হাউ, ইটিসি, এসব। আমরা একটা বাক্য দেখি, বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। ইউ ক্যান ট্রাভেল, ইউ ক্যান ট্রাভেল, তুমি ভ্রমণ করতে পারো। অ্যাজ ইউ লাইক, তুমি যেখানেই চাও সেখানে ভ্রমণ করতে পারো। তো এটা হয়ে গেল কিভাবে সে ভ্রমণ করতে পারে, যেখানে সে মানে যেভাবে তার পছন্দ সেভাবে সে ভ্রমণ করতে পারে। এই আবার যদি আমি বলি ইউ ক্যান নট ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক লাইক ইয়োর ফাদার, লাইক ইয়োর ফাদার ডাস। ইউ ক্যান নট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো না, লাইক ইউর ফাদার ডাজ, তোমার বাবা যেভাবে করেছে তুমি সেভাবে কাজটি করতে পারো না। এই যে এটা গেল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। তো এটা আমার অ্যাডভার্বিয়াল ক্লজের পার্ট 1। হ্যাঁ, নেক্সট আমি আরো আরো একটি করব, সেটা হচ্ছে পার্ট 2 করব, যেহেতু সবগুলো একসাথে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি চাইলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজটা আমি 2 পার্টে করি। সো এটা হলো প্রথম পার্ট, সবাই অবশ্যই দেখবেন এবং নেক্সট পার্টটি আমি খুব শীঘ্রই দিয়ে দিব। থ্যাংক ইউ।